শাহুর শিবিরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল মাঝরাতে। শাহু জানতেন তাঁর ছত্রপতি হওয়ার পথ চওড়া। ওদিকে নিজামুল মুলককে একেবারে কবজায় পেয়েছেন তিনি। এই জায়গায় পৌঁছে কদিন নিশ্চিন্তে নাকে তেল দিয়ে বিশ্রাম নিতে পারতেন তিনি। কিন্তু ওই যে রাজার খেয়াল নিয়ম নীতির ধার ধারে না। তার উপর মারাঠা রক্তে লুটেরার দুর্ধর্ষ মেজাজ বাসা বেঁধেছে বহুদিন। হিসেব মতো যুদ্ধ আজকেই শেষ, কিন্তু আজকের দিনটা তো এখনো শেষ হয়ে যায়নি। রাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার নিয়ম নেই বহুদিন হলো, কিন্তু নিয়ম আর নিয়ম ভাঙা, ইতিহাস এই দুয়েরই সাক্ষী। শাহুর মনে হল শেষ রাতে নিজামকে একটা মোক্ষম আঘাত দেওয়া যায়। চুক্তির শর্ত নিজামকে মানতেই হবে। সেরকমটা না হলে এই জায়গা থেকে আরেক দফা যুদ্ধের বিউগল বাজাতে পারে মারাঠা শিবির। নিজেদের জমিনে যুদ্ধ করতে কারো আপত্তি নেই। সব দিক থেকে এই শেষ রাতের অভিযান একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় বাঁধা। এক ব্রিটিশ কোম্পানি ছাড়া কোনো দিক থেকে এর জন্য শাহুর ক্ষতি হবে না। উপরন্তু এইরকম খেলা দু চারবার না হলে সেনার মন টিকবে না। লুটতরাজের মাল তা সে যত নগণ্যই হোক, বরাবর লোভনীয়। এর মধ্যে যে একটা নিষিদ্ধ গন্ধ রয়েছে, তাতে মানুষ সেই কোন কাল থেকে পাগল হয়ে আসছে। কোম্পানিকে কোনো রাজ্যই খুব একটা পাত্তা দিচ্ছে না তখনও। নিজেদের মধ্যে লড়াইটা অনেক বড় দরের খেলা। এই রকম সময়ে মহাকাল বুঝি নিজের মনে হাসে। ভবিষ্যতে তার কোন পাতায় কি লেখা হবে মানুষের সাধ্য নেই তা বোঝার। ফৌজিগুলো কি মরে গেছে? না, আমার দেখ একটা। আমি আমার দৌলত বিলকুল বরবাদ করছি এদের পেছনে। কি করছে ওরা? আইওয়াজ, বুলাও তোমার আদমিদের। নিজামের হাতে মদের গেলাস স্থির থাকছে না। জং না জিতে আজ পর্যন্ত মদে হাত দেননি আসফ শাহ, কিন্তু আজকের রাতটা আলাদা। নিজামুল মুলক তার এত বড় উপাধিটা নিয়ে বড় একা হয়ে গেলেন আজ। খালিদ দু একটা সেপাইকে তৌফিকের কথা বলেছিল বটে, কিন্তু ঠিক লোকেদের কাছে আসেনি। ইচ্ছে করে এই যোগাযোগ যদি সেই রাতে হতো, নিজাম যদি একটা বাচ্চা ছেলের মুখে সত্যিকারের মর্দের জুবানি শুনতেন, তবে হয়তো তিনি একটু শান্তি পেতেন। এখন তার মনে হচ্ছে তার রাজ্যে একটাও বীর নেই যার তলোয়ার কাফেরের গলা কেটে আনত। যে কজন ছিল তারা জঙ্গে শহীদ হয়েছে। নিজাম যথার্থই একা। যেমন একাকিত্ব রাজাকে মানায়, তার চেয়ে খানিকটা বেশি। আইওয়াজ বলল, জাহাপানা। সেলাম করে দাঁড়িয়ে রইল আইওয়াজ খান। মাতাল প্রভুর কি আদেশ পালন করবে বুঝতে পারছে না সে। এখনো চুক্তি সই হয়নি। দুশ্মন যদি কোনো কারণে আঘাত করে, আইওয়াজের হাতে সামাল দেওয়ার যেটুকু উপায় আছে তাকে নিজামের তাঁবুর সামনে জড়ো করে ফেললে মুশকিল। খড়ে কি ও আওয়াজ শোনাই নেই দেতা ক্যা? তুমি তোমার নামর্দ ফৌজের মতো হয়ে গেছো নাকি? বোবা কালা, আরো না জানি কি কি বিমারি আছে। ফৌজ না বিমার খানা। अभी सब लोगों को बुलाओ, আমি সবার তনখার হিসেব নেব। জনাব, আপনার যেমন হুকুম। লেকিন দুশ্মন যদি আসে গোটা ফৌজ। তুমি আমার থেকে ज्यादा জং জানো আইওয়াজ। মাইনে করা চাকর একটা। अभी हुक्म तामील नहीं किया तो बहुत बुरा हो जाएगा। কথা বলতে বলতে মদের গেলাসটা ছুঁড়ে ফেললেন নিজাম। তার অন্য হাত তলোয়ারের হাতলটা শক্ত করে ধরে আছে। গতিক সুবিধের নয় বুঝে, জো হুকুম জাহাপানা বলে সেলাম ঠুকে বেরিয়ে গেল আইওয়াজ। কিছুক্ষণের মধ্যেই গোটা শিবিরে চাউর হয়ে গেল খবর যে নিজাম পুরো ফৌজকে তাঁর তাঁবুতে ডেকে পাঠিয়েছেন। কারণটা কেউই ঠিক করে বলতে পারল না। একজন সৈনিক বলল, তুমকো কুছ পাতা হ্যায়? আমি তো
बिल्कुल কিছু বুঝতেই পারছি না। দ্বিতীয় সৈনিক বলল, शायद अगले दिन के बारे में बात है। তৃতীয় সৈনিক বলল, बेवकूफ, ওটা সিপাही सालार বলেন, निजाम कभी किसी को ऐसे ही बुलाते नहीं। চতুর্থ সৈনিক বলল, दुआ मांगो दोस्त, लगता है नसीब में और भी बुरा कुछ लिखा है। কারণটা নিয়ে খোদ সিপাহি সালার কিচ্ছু বলেনি। আসলে সেও আসল ব্যাপারটা ধরতেই পারেনি। নিজাম একটুও হুঁশে নেই এখন। থাকলে এরকম হুকুম কেউ করে না, তাও আবার আধি রাতে। পরেশানি কিছু একটা হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণের মধ্যেই শিবিরের চারদিক থেকে সমস্ত ফৌজ নিজামের তাঁবুর সামনে এসে জড়ো হল। আইওয়াজ বলল, জাহাপানা, সবাই এসে গেছে। গম্ভীর স্বরে বললেন নিজাম। তার হাতে তখন নতুন পান পাত্র। আইওয়াজ বলল, জাহাপানা, চারদিকটা বিলকুল খালি হয়ে গেছে, আপনি হুকুম করলে আমি কিছু ফৌজি নিয়ে যাই। আপনি দায়রে কে অন্দর রহো আইওয়াজ, বাহার আমার ইন্তজার করো। মাথা নিচু করে বাইরে চলে গেল আইওয়াজ খান। তার মনে কিছু একটা খারাপ সম্ভাবনা উকি দিয়ে চলেছে। কিছুক্ষণ পর নিজাম টলমল পায়ে বাইরে এলেন। কিছুক্ষণ সব চুপচাপ। সবাই জমিনের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তাদের শরীরের সব কটা শিরা উপশিরা যেন সজাগ হয়ে রয়েছে। এই জায়গা থেকে যা ইচ্ছে তাই হতে পারে। নিজামের খেয়াল বড় বেয়াড়া জিনিস। ওদিকে শাহুর ফৌজ ঘোড়া ছুটিয়ে প্রায় নিজামের শিবিরের কাছাকাছি চলে এসেছে। তখন চারপাশে কোনো আলো দেখতে না পেয়ে খানিকটা অবাক হয়েছিল তারা। কোনো একটা বাধা থাকবেই এই নিয়ে নিশ্চিত ছিল শাহুর ফৌজ, কিন্তু সেরকম কিচ্ছু নেই। বিনা বাধায় দস্যু মারাঠার দল রাতের অন্ধকারে নিজামের শিবিরে ঢুকে পড়ল। কেউ কিচ্ছুটি জানতে পারল না। तुम सब लोग, हर कोई एक एक नामर्द के औलाद, तुम्हारे लिए आज निजामत खतरे में है। নিজাম বেখেয়ালে বলে চলেছেন নিজের মতো। ফৌজ জানে এই কথার কোনো মানে নেই, তবু এইরকম কথা একটা ফৌজের পাঁজর ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যারা নিজের জমিনের নুন খেয়ে জঙ্গে নামে, তাদের কাছে হার বড় শর্মনাক, আর হেরে গিয়ে বেঁচে থাকা সেটা গদ্দারি। রাজনীতির মার প্যাঁচ এই জায়গায় একেবারে কাজে আসে না। এই তামাশা চলছিল নিজের মতো। নিজাম হয়তো কাল সকালে হুঁশে ফিরে জিভ কাটতেন। তখতে বসে ক্ষমা করা যায়, চাওয়া যায় না, এই একটা জ্বালা, তাতে দগ্ধে মরতেন তিনি। কিন্তু তার আগেই সব কিছু ওলট পালট হয়ে গেল। কোত্থেকে একটা আদমি চিৎকার করতে করতে দৌড়ে এলো, सब होशियार, सब होशियार, মারাঠা লোক লুটনে আয়ে, মারাঠা লোক अंदर घुस गए, सब होशियार, सब होशियार। কাউকে কিছু ভাবার সুযোগ না দিয়ে একটা ঝড়ের মতো সবকিছু তছনছ হয়ে যেতে শুরু করলো। তাঁবুর পর তাঁবু যেন হাওয়ায় উড়ে যাচ্ছে। ঘোড়সওয়াররা যা পারছে তাই তুলে নিচ্ছে। খাবার, গয়না, মোহর, অস্ত্র, পোশাক কিচ্ছু বাদ পড়ছে না। গোটা শিবিরে একটাও পুরুষ মানুষ নেই যে সব আটকাতে পারে। যারা ছিল তারা হাতিয়ার নামিয়ে নিজামের সামনে দাঁড়িয়ে আছে। যে নানা মহল থেকে আর্তচিৎকার ভেসে আসছে, বাঁচাও, কই বাঁচাও, কই হ্যায়, বাঁচাও। চতুর্দিকে রক্তস্রোত সবকিছু যেন ভাসিয়ে দেবে। বুড়ো বাচ্চা কেউ বাদ যাচ্ছে না মারাঠা তলোয়ারের কোপ থেকে। নিজামের ফৌজ যতক্ষণে হাতিয়ার নিয়ে ঘুরে দাঁড়ালো, তখন অনেকটা দেরি হয়েছে। আধি রাতের দুশ্মন ঘোড়া ছুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। নিজাম অবাক চোখে তাদের পথের দিকে তাকিয়েছে। তার নেশা ছুটে গেছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন নিজামুল মুলক। এই আঘাত তিনি কল্পনা করতে পারেন। এ যেন শিকারের আগে জানোয়ারটাকে একটু খেলিয়ে নেয়। নিজামতের ইজ্জত ওই ঘোড়সওয়ারদের পথের ধুলোয় মিশে একাকার হয়ে গেছে। এই আঘাত জঙ্গের নীতির বিরুদ্ধে,
কিন্তু নিজামের খেয়াল ছিল না তিনি জঙ্গে এসেছেন। এখানে নীতি চলে না। এই ময়দানে যে জিতে যায়, নিয়ম তার খুশিতেই তৈরি হয়। কদিন আগেই এই খেলায় জয়ীর দিকে ছিলেন নিজাম। আজ পরাজিত হয়ে জীবনের ভারসাম্যের খেয়াল হলো তার। কিন্তু অন্যদিকে জীবনের ভারসাম্য রক্ষা করছে মহাকাল, এক অন্য কায়দায়। সেখানে চরিত্র আলাদা, তার ভবিতব্য আলাদা। আসুন সেই অল্প আলোর কুঠুরিতে চোখ রেখে দেখি ইতিহাস কি গল্প বুনেছে তৌফিককে কেন্দ্র করে।